হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে অবৈধ বা আনডকুমেন্টেড, যাদেরকে বলা হয় আনডকুমেন্টেড অভিবাসীদের গ্রেফতারের খবর এবং ম্যানহাটনে পুলিশের সাথে আইএস বিরোধীদের ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে। অনেকের মধ্যে উত্তেজনা দেখতে পেয়েছি আমরা। আমাদের বিশেষ করে চায়নাটাউনে, নিকটবর্তী চায়নাটাউনে বাংলাদেশে অনেক ব্যবসায়ী ছিলেন, তারা অনেকেই আতঙ্কিত ছিলেন, আমাদেরকে জানিয়েছেন। তারপরে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী নেওয়া, যেটা স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং বলা হচ্ছে যে আফগানিস্তানে আপাতত আর ভিসা দেওয়াই হবে না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে অসুস্থ, বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থার লেটেস্ট আপডেট, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, জনাব শামসুদ্দিন দিদার যিনি বিএনপি চেয়ারপারসনের ইনফরমেশন বিষয়ক আপনার অ্যাসিস্ট্যান্ট, ওনার সাথে আমরা আজকে উনি যোগদান করবেন বাংলাদেশ থেকে, এবং আমাদের সাথে যুক্ত আছেন নাজবুল হাসান। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার নভেম্বর মাসের 29 তারিখ। যুক্তরাষ্ট্র খুব সম্ভবত মনে হচ্ছে ভেনেজুয়েলার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে, কারণ আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক নির্দেশ জারি করেছেন যে সেখানে ভেনেজুয়েলার উপরে ভেনেজুয়েলার যে আকাশ সীমা আছে সেটি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন সব ধরনের বিমান চলাচলের জন্য। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে দিন কয়েক আগে পৃথিবীর সর্বাধুনিক যুদ্ধ জাহাজ, যেটি ইউএস জেনারেল ফোর্ড এবং পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সেই যুদ্ধ জাহাজ এখন ভেনেজুয়েলার উপকূলে অবস্থান করছে এবং ভেনেজুয়েলার উপর আক্রমণ চালানোর জন্য এই রণতরীটি যথেষ্ট অনেকেই মনে করছেন, কারণ এখানে যে ফায়ার পাওয়ার, যে অস্ত্রের যে যে ব্যবস্থা, সেটিকে সামাল দেওয়া ভেনেজুয়েলার বিমান বাহিনীর পক্ষে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার, প্রায় অসম্ভব। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে, যদিও গতকাল আপনাদের জানিয়েছিলেন যে এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বৈঠক হয়েছে, কিন্তু মাদুরোর প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের ফলাফল যদি এটি হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নির্দেশ দিয়েছেন ক্যারাকাস সহ ভেনেজুয়েলার, ক্যারাকাস হচ্ছে রাজধানী অবশ্য, আর সেই ক্যারাকাসের উপর সমস্ত বিমান চলাচল এবং সমস্ত এয়ারলাইনকে এই নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যেন কোনো বিমান চলাচল না করে। ভেনেজুয়েলার গভর্নমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে এটি একটি সাম্রাজ্যবাদী অপকৌশল ভেনেজুয়েলার সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং তারা তাদের আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ভেনেজুয়েলায় আক্রমণ করবে কিনা সেটি এখনো পর্যন্ত কেউ সেই ধরনের কোন তথ্য এখনো দেয়নি। তবে প্রেসিডেন্ট সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের, আমি একটু আগে যেটি বললাম, সর্বাধুনিক সব থেকে ক্ষমতা সম্পন্ন রণতরীটি এখন অবস্থান করছে ভেনেজুয়েলার উপকূলে। যাই কি হচ্ছে সর্বশেষ ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র পরিস্থিতি। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জনসমর্থন ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং গত কয়েকদিন ধরে আমরা আপনাদের জানিয়েছি, এর আগেও একটি জরিপে দেখা গিয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মব্যবস্থা, তার মধ্যে একটি হচ্ছে তার ট্যারিফের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, আরেকটি হচ্ছে তার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনমনে বিক্ষোভও দেখা দিচ্ছে। তার কারণ প্রেসিডেন্ট, তাদের অনেকেরই অভিযোগ, বেশিরভাগ মানুষের অভিযোগ যে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান নাগরিকদের স্বস্তি এবং বিভিন্ন সুবিধার দিকে না তাকিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বাহিরে বেশি নজর দিচ্ছেন। এটিও অনেকের কাছে প্রভাব ফেলেছে জনমত জরিপের ক্ষেত্রে। এবং সর্বশেষ যে জনমত জরিপটি সেটি করিয়েছে গ্যালাপ, বিশ্ববিখ্যাত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ, এবং তাদের জরিপটি চালানো হয়েছে নভেম্বর মাসের 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, 22 দিন ব্যাপী জরিপ যদিও। এবং তাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন, অর্থাৎ অ্যাপ্রুভাল রেটিং, প্রেসিডেন্ট যেভাবে দায়িত্ব পালন করছে সেটি সমর্থন করছেন মাত্র 36%। 36% মানুষ
যেটি অক্টোবর মাসেও ছিল 41%। মাত্র এক মাসে সেটি 5% হ্রাস পেয়েছে। এবং এবং সেটি 2021 সালে, এখন যেটি 36% আছে, সেটি তার চাইতে কম ছিল 2021 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিনগুলোতে। যখন আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 2021 সালের জানুয়ারির 6 তারিখে ক্যাপিটল হিলে যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছিল, যে সংঘর্ষ হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের সাথে ক্যাপিটল পুলিশ বাহিনী, সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা তার তার গ্রহণযোগ্যতা ছিল 34%। এখন এই বছর এই নভেম্বর মাসে তার গ্রহণযোগ্যতা এসে দাঁড়িয়েছে 36%। অর্থাৎ সর্বনিম্ন গ্রহণযোগ্যতার কাছাকাছি অবস্থান করছে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং সমর্থন। এবং এই বছরের জুলাই মাসেও এটি ছিল 37%। যাই হোক, এই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনমত জরিপের ব্যাপার। গতকাল এবং গত পরশুদিন যুক্তরাষ্ট্রের ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে একটি শব্দ, যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সব ধরনের ইমিগ্রেশন প্রসেসিং হ্রাস করা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, কিংবা বন্ধ করে দেওয়া হবে। সেই সমস্ত বিষয় যখন কথাবার্তা উঠতে শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়ায়, যে তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধ করে দেওয়া হচ্ছে, এই ধরনের কথাবার্তা আসার পর আজকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে এখন তারা কি বোঝাচ্ছে সেটি ব্যাপারে একটি ধারণা দিয়েছেন। তারা বলেছেন যে হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব পালনকালীন সময়ে যে সমস্ত দেশগুলিতে ট্রাভেল ব্যান অর্থাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, মূলত সেই সমস্ত দেশগুলিকে আপাতত, আমি শব্দটা আবারও ব্যবহার করি, আপাতত তৃতীয় বিশ্বের দেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে এই তৃতীয় বিশ্বের দেশ শব্দটি এমন ভাবে পরবর্তীতে হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিপার্টমেন্ট অফ স্টেট ব্যবহার করতে পারে যে যখনই তারা মনে করবে যে কোনো দেশ বিপজ্জনক, সেই দেশ থেকে বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারটি বিপজ্জনক, তখনই তারা সেই দেশটিকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে চিহ্নিত করে ফেলতেই পারে। এই বিষয়টি এখন অনেকটা পরিষ্কার হচ্ছে। যদিও আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এবং এই কাজটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রাম্প প্রশাসন খুব দ্রুত গতিতে করার চেষ্টা করছে। ন্যাশনাল গার্ডের একজন সদস্য গত বুধবার আক্রান্ত হওয়ার পর নিহত হয়েছিলেন গতকাল, মৃত্যুবরণ করেছেন। তারপরেই সমগ্র ট্রাম্প প্রশাসন প্রায় উচ্চপদস্থ কর্মকর্তা থেকে হোয়াইট হাউসের সকল কর্মকর্তা এমন ভাবে ইমিগ্রেশন বিরোধী মনোভাবটাকে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন যে এটি অনেকের কাছে ভীতির সঞ্চার করেছে ইতিমধ্যে। এমনকি যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে, শুধু তারাই নয়, যারা বৈধভাবে অবস্থান করছেন কিংবা যারা যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেছেন, এমনকি যারা নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের মধ্যে উদ্বেগের সঞ্চার করেছে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কথাবার্তাগুলো। আজকে আরেকটি উদ্বেগজনক খবর হচ্ছে যে কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টা কয়েক আগে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে যে তারা টেক্সাস থেকে একজন আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে মোহাম্মদ দাউদ আলু কাজী। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে একটি ভিডিও প্রস্তুত করেছে টিকটকে, যাতে কিভাবে বোমা বানিয়ে সেটি ব্যবহার করা যায়, এবং সেই টিকটকে সে বলেছে সে সেই বোমাটি টেক্সাসের ফোর্ট ওয়ার্থ এলাকায় ব্যবহার করবে। তার লক্ষ্যমাত্রা হচ্ছে টেক্সাসের ফোর্ট ওয়ার্থ নগরী, এবং সেটি তার টিকটক ভিডিওতেও সে উল্লেখ করেছে। এবং এর পরপরই তাকে গ্রেফতার করা হয় এবং তাকে স্টেট আইনে এখন অভিযোগ করা হয়েছে। তবে খুবই অল্প সময়ের মধ্যে তার বিরুদ্ধে ফেডারেল আইনও কার্যকর করা হবে, ফেডারেল ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ দাউদ আলেকোসি। নিউ ইয়র্ক সিটি, তাহার একটু আগে আপনারা জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটি আজকে চায়না টাউন এলাকায় সেখানকার বাসিন্দারা এবং বিয়ের দোকান মালিকরা বিক্ষোভ করেছে, এবং সেখানকার এলাকাবাসীও তাদের সাথে যোগ দিয়েছে। সেই বিক্ষোভটি হচ্ছে যে যখন একটি পার্কিং লটে বেশ কয়েকজন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা, যারা মুখোশ পরিহিত ছিলেন কিন্তু হোমল্যান্ড সিকিউরিটির ব্যাজ নিয়ে তারা গাড়ি থেকে নামার চেষ্টা করছিলেন অভিযান চালানোর জন্য, সেই সময় বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে, এবং সংখ্যায় অল্প থাকার কারণে তারা পরবর্তীতে নিউ ইয়র্ক সিটি পুলিশের সহায়তা চায়, এবং সিটি পুলিশ সেখানে দ্রুত সেখানে অবস্থান নেয়, এবং যারা
পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে বিক্ষোভকারীরা, এবং যারা পুলিশের আদেশ শুনেনি কিংবা পুলিশের কথা অনুযায়ী সেই স্থান ত্যাগ করেনি, তাদের পরবর্তীতে তাদের কাউকে অনেককেই সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সংখ্যা কি পরিমাণ মানুষকে সেই বিক্ষোভে অংশগ্রহণ করার দায়ে হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের বিরুদ্ধে সেই তথ্যটি এখনো এনওয়াইপিডি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানা নেই। তবে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটিকে অন্য কোনো ভাবে সহযোগিতা করেনি, শুধু তাদের নিরাপত্তা রক্ষায় তারা যে সহযোগিতা চেয়েছিল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, সেটি তারা করতে পেরেছে। এবং সেই সময় যারা তাদের ছত্রভঙ্গ পুলিশ নিউ ইয়র্ক পুলিশের আদেশ অমান্য করেছে বিক্ষোভরত অবস্থায় সে স্থান ত্যাগ করার জন্য, তাদেরকে শুধু গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের যাদের কাছে ছিলেন এমন একজন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার নাম ক্রিস্টোফার মার্টি। তিনি বলেছেন যে তিনি বিক্ষোভটি দেখেছেন এবং তার মনে হয়েছে যে বিক্ষোভকারীরা যাতে সেই এলাকায় ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট আর কোন অভিযান চালাতে না পারে সেই ব্যাপারে বিক্ষোভ করছিলেন। তার কারণ অনেকেরই হয়তো মনে আছে যে সপ্তাহ কয়েক আগে সেখানে আইস অভিযান চালিয়েছিল এবং 9 জনকে গ্রেপ্তারও করেছিল। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে তবে ট্রাম্প প্রশাসন বারবারই হুমকি দিয়েছে যে লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে এবং নর্থ ক্যারোলাইনা যে ধরনের অভিযান চালিয়েছে আইস কর্তৃপক্ষ, সেই ধরনের অভিযান নিউ ইয়র্ক চালানো হতে পারে। তবে কবে নাগাদ চালানো হতে পারে সেই ব্যাপারে এখনো কোনো মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে সম্প্রতি নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র জোরাম মামদানির সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা সময় অপেক্ষা করছেন হয়তোবা। তবে তার হোমল্যান্ড সিকিউরিটি যিনি তিনি অবশ্য বারবারই হুমকি দিয়ে যাচ্ছেন যে যেকোনো সময় নিউ ইয়র্কে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের বড় ধরনের অভিযান পরিচালনা করা হতে পারে। তবে সময়ের ব্যাপারে তিনিও কোনো মন্তব্য করছেন না। আজকে আজকে গতকাল শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ব্ল্যাক ফ্রাইডের দিনে একটি জারা স্টোরে বেশ কয়েকজন প্যালেস্টাইনি সমর্থক প্যালেস্টাইনের পতাকা নিয়ে স্টোরে ঢুকে পড়ে এবং বিভিন্ন ধরনের প্যালেস্টাইনের জনগণের সপক্ষে এবং গাজায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে এবং সেখানে স্লোগান দিতে থাকে। স্লোগান দিয়ে দিয়ে তারা স্টোরে ঢুকে পড়ে এবং পরবর্তীতে সেখানে পুলিশ এসে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। তবে সেখানে কোনো গ্রেপ্তার করা হয়েছিল কিনা সে কথাটি বলা হয়নি। তবে স্টোরে প্রবেশ করার সময় বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আমরা কালকে যেটা আলোচনা করছিলাম যে যারা এই দেশে আনডকুমেন্টেড, এই আনডকুমেন্টেডদের ব্যাপারে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যারা আনডকুমেন্টেড তাদের কি ধরনের সতর্কতা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, এতদিন আনডকুমেন্টেড শব্দটা ব্যবহার করা হতো, কিন্তু ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এখন ঢালাওভাবে ইলিগেল এলিয়েন বলছে। যদিও যুক্তরাষ্ট্রে একটি বিধি ছিল যে কাউকে যুক্তরাষ্ট্রে ইলিগেল এলিয়েন বলা যাবে না, কিন্তু বিশেষ করে ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা সবাইকে ইলিগেল এলিয়েন বলছেন। তারা বলেছেন যে যারা এই দেশে যাদের কোনো বৈধভাবে বসবাসের কাগজপত্র নেই, মানে অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন না, তারা যাতে ফেডারেল অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না। এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ট্রেজারি সেক্রেটারি স্কট বিসেট সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের। সেই অনুযায়ী আপনারা জানেন যুক্তরাষ্ট্রের অর্থনীতির যারা পরিচালনা করে থাকে ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, তারা বড় ধরনের একটি ডিপার্টমেন্ট, আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, ট্যাক্সেশন সার্ভিস, তারপরে বিভিন্ন ধরনের মানি ট্রান্সমিটিং, এই সবগুলোতেই কিন্তু নিয়ন্ত্রণ ডিপার্টমেন্ট অফ ট্রেজারি। এবং গতকাল তিনি স্পষ্ট করে কয়েকটি সুবিধার কথা বলেছিলেন, যে সুবিধাগুলো যুক্তরাষ্ট্রে পাওয়ার ক্ষেত্রে বৈধ অবৈধর ব্যাপারটি এতদিন সেইভাবে গুরুত্বের সাথে দেখা হয়নি। যদিও 1996 সালেই একটি আইন পাস করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছেন তারা যেন ফেডারেল কোনো আর্থিক সুবিধা না পান, এমনকি ট্যাক্স দিবার পরে, ট্যাক্স ফাইল করার পরে তারা যে রিফান্ডটি পেতেন সেটি এখন আর পাবেন না। কারণ রিফান্ড পাওয়ার সময় বিবেচনা করে দেখা হবে, দেখা হবে যার কাছে রিফান্ড যাচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন কিনা সেটি। আর হচ্ছে যে চাইল্ড ক্রেডিট পাওয়া যেত সেটিও পাবেন না, আর্ন ইনকাম ক্রেডিট পাওয়া যেত সেটিও পাবেন না। এমনকি
মানি ট্রান্সমিটিং যাতে করতে না পারে যুক্তরাষ্ট্র থেকে কোনো, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন, সেই বিষয়টিও নিশ্চিত করা। অর্থাৎ যারা মানি ট্রান্সমিটার আছে তাদেরকে নির্দেশ হয়তো বা দেওয়া হবে, দেওয়া হয়েছে কিনা এখনো জানি না আমরা, দেওয়া হবে যে যুক্তরাষ্ট্র থেকে যারা বিদেশে অর্থ প্রেরণ করতে চান তাদের যুক্তরাষ্ট্রের স্ট্যাটাস যাচাই বাছাই করতে হবে। এবং আপনাদের অনেকেই হয়তো মনে আছে, আমরা বলেছিলাম যখন বিগ বিউটিফুল বিলটি পাস হয় তখন এই ধরনের একটি বিষয় সেখানে ছিল যে যুক্তরাষ্ট্র থেকে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নয় কিন্তু যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বৈধভাবে, তাদের বিদেশে অর্থ প্রেরণ করতে একটা একটা ফি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, সেটিও উল্লেখ ছিল। তবে এর পাশাপাশি নতুন ভাবে যেটি ট্রেজারারি সেক্রেটারি গতকাল স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে, আবারও বলি, যুক্তরাষ্ট্রে যাদের বৈধভাবে বসবাসের কোন প্রকার কাগজপত্র, যেমন ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড বা ভিসা, যেটা মেয়াদ মেয়াদ অনুত্তীর্ণ অর্থাৎ মেয়াদ শেষ হয়নি এমন ভিসা যাদের রয়েছে, তারা ছাড়া বাকি যারা রয়েছেন তাদের পক্ষে ফেডারেল অর্থনৈতিক কর্মকাণ্ডের সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। সো আপনি জানেন যে গতকালকে যেটা আলোচনা হলো, এর আগে আপনি জানেন যে যদিও ফেডারেল জাজ উনি বলেছেন যে ফেডারেল গভর্নমেন্টের কাছে আইআরএস এর কোনো তথ্য আর হ্যান্ড ওভার করা যাবে না, বাট ইতিমধ্যেই আপনি জানেন যে ইতিমধ্যেই তারা হয়তো ডাউনলোড করে ফেলেছেন অনেক কিছু। সো হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? রাইট, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? এগুলো তো সব একটা হজেরবল অবস্থার মধ্যে পড়েছে। না, কিন্তু ব্যবস্থা যেটা আমি বলি, যেটা মূলত দেখা যাচ্ছে সেটা আজকে একজন বিচারকও বলেছেন, সাবেক বিচারকও বলেছেন একটা সংবাদ সংস্থাকে, যে ট্রাম্প প্রশাসন একটা জিনিস তারা নিশ্চিত করে জানে যে একজন ফেডারেল জাজ নির্দেশ দিল সেটি তারা কোর্ট অফ অ্যাপিলসে যাবে, কোর্ট অফ অ্যাপিলসে হয়তো সেটি নাকচ হয়ে যাবে, আর যদি কোর্ট অফ অ্যাপিলসে নাকচ না হয় সেটি সুপ্রিম কোর্টে নাকচ হয়ে যাবে। অতএব কোনো আবেদনই সুপ্রিম কোর্টে গ্রাহ্য করা হবে না। দুটি কেস খুবই গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টে অপেক্ষা করছে সবাই। একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান পরিবর্তন প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটি একটি যুগান্তকারী রায় হতে পারে, সেটি অপেক্ষায় আছে সবাই, ট্রাম্প প্রশাসন। এবং এই বিষয়টি আমার কাছে যেটি মনে হয় যে এই ধরনের বিষয়গুলো সুপ্রিম কোর্টে গেলে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ এগুলি সবগুলোই রক্ষণশীলদের কর্মকাণ্ড এবং সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকদের রক্ষণশীল ধ্যান ধারণার অর্থাৎ কনজারভেটিভ ধ্যান ধারণার বিচারপতিদের সংখ্যাধিক্য 6-3। অতএব এটিও মাথায় মনে রাখতে হবে যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল কোর্ট, নিম্ন আদালতের বিচারকরা যাই ব্যবস্থা গ্রহণ করেন না কেন, উচ্চ আদালতে সেটি বেশিরভাগ ক্ষেত্রে টিকছে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস অ্যাডভাইজার জনাব শামসুদ্দিন দিদার। জনাব শামসুদ্দিন দিদার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনার সাউন্ড আনমিউট করতে হবে, মিউট করা আছে আপনার সাউন্ড। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটু কারেকশন আছে, আমি প্রেস অ্যাডভাইজার না, আমি প্রেস উইং এর মানে চেয়ারপারসনের প্রেস কোঅর্ডিনেটর বলতে পারেন। প্রেস কোঅর্ডিনেটর, থ্যাংক ইউ সো মাচ, আই এম সরি ফর ইট, বিকজ আমাদের এখানে অনেক ধরনের অন্য ধরনের টার্ম ইউজ করা হয়তো আমরা মনে করেছি এটি। যাই হোক, এনিওয়ে, প্রেস কোঅর্ডিনেটর বেগম খালেদা জিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন, যিনি বর্তমানে অসুস্থ, তার প্রেস কোঅর্ডিনেটর জনাব শামসুদ্দিন দিদার আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব শামসুদ্দিন দিদার অত্যন্ত মানে খুবই স্যাড আমাদের অনেকেই যে বেগম জিয়ার শারীরিক অবস্থার জন্য, এবং আমরা অনেকেই আমাদের প্রবাসী যারা আছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, নর্থ আমেরিকার অন্যান্য দেশে যারা টাইম টেলিভিশনের ভিউয়ার, তারা অনেকেই জানতে চাচ্ছেন হোয়াট ইজ দ্য লেটেস্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে টাইম টেলিভিশনের সকল শ্রোতা, দর্শক এবং কলাকুশলীদের এবং যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আপনারা যে কারণে আমাকে এখানে ডেকেছেন, সংযুক্ত করেছেন, আপনারা জানেন বাংলাদেশের প্রিয় নেত্রী, দেশ, জাতি, সর্বোপরি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক, আপসীন দেশ নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশের যদি বলি আমি একমাত্র
একমাত্র নির্লোভ, নিরহংকারী, একমাত্র অভিভাবক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। গত 23 নভেম্বর সন্ধ্যায় শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য ওনার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শক্রমে ওনাকে রাজধানীর ঢাকার এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে সেখানে ভর্তি করে রাখা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্য হলো সত্য যে 23 তারিখের পর থেকে ওনার ফিজিক্যাল কন্ডিশনটা কিছুটা ক্রমাবনতির দিকে যাচ্ছিল, যে কারণে গত 27 নভেম্বর সকাল প্রায় 11টার দিকে ওনাকে করোনারি কেয়ার ইউনিট, মানে আমরা যাকে বলি সিসিইউ তে স্থানান্তর করা হয়েছে আর কি। তো সেখানে ওনার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের দেশ এবং দেশের বাইরের থাকা চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে ওনার চিকিৎসা চলছিল। সার্বিক পরিস্থিতি এবং সার্বিক বিষয়টা আপনার সার্বিকভাবে তদারকি করছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার জ্যেষ্ঠ পুত্র বলতে পারেন একমাত্র সন্তান জনাব তারেক রহমান, উনি এটার সার্বিক তত্ত্বাবধান করছেন এবং সার্বিকভাবে চিকিৎসার যাবতীয় সর্বোচ্চ পর্যায়ে, আমি যেটা যদি আমি ভুল না বলে থাকি, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে ওনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে নিবিড় পর্যবেক্ষণে আছেন উনি, চিকিৎসকদের এবং গোটা দেশ, জাতি তথা বিশ্বব্যাপী ওনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শুধু আমরা না, আমরা যারা কাছে আছি আমরা না, সারা বাংলাদেশ এবং বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা, আমি আমার মনে হয় বললে ভুল হবে না যে সারা বিশ্ব উদ্বিগ্ন এখন। আমরা কায়মনোবাক্যে ওনার চিকিৎসায় আল্লাহর অলৌকিক দানে, অলৌকিক কোন শক্তি দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমরা সেটাই চাচ্ছি। এবং আমাদের দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে নানানভাবে দেশ, জাতি এবং বিশ্ববাসীর কাছে, যে যেখানে আছেন সবার কাছে ওনার সুস্থতা কামনা করে আমরা দোয়া চাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্র থেকে, রাষ্ট্রে উপাসনালয়, মসজিদ, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আমাদের মাতৃতুল্য প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। এর বাইরেও বিভিন্ন জন বিভিন্ন ভাবে, বিশেষ করে মানত করেছেন, প্রাণী পশু মানত করেছেন, সেটিও দান করেছে অনেকেই। অনেকেই শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, পাশাপাশি বেগম জিয়ার জন্য দোয়াও চেয়েছেন। ঠিক এই
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন প্রিয় দেশ, প্রিয় মা, প্রিয় গণতন্ত্র, আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন। আমি আপনাদের মাধ্যমে যারা শুনছেন, আমি তাদের কাছেও নেত্রীর জন্য, ম্যাডামের জন্য দোয়া চাইব। থ্যাংক ইউ সো মাচ। সো আমি যে পত্রিকার যে রিপোর্টগুলো দেখছি তাতে দেখা যাচ্ছে যে ওনার যে কিডনি ডায়ালাসিস চলছে ওনার, এবং যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে লন্ডন অথবা সিঙ্গাপুরে ওনাকে নেওয়া হতে পারে। এনি কমেন্ট অন ইট? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আগে বলেছি ওনার চিকিৎসায় গঠিত ইউএসএ, ইউকে এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেখানে যুক্ত আছেন সার্বক্ষণিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এবং আপনারা জানেন যে ওনার সহধর্মিণী উনিও একজন বিশেষজ্ঞ ডাক্তার, উনিও আছেন। জন হপকিন্সের ডাক্তারগণ আছেন, যিনারা ইতিমধ্যে বাংলাদেশে এসে ওনাকে চিকিৎসা প্রদান করে গেছেন, এবং সর্বশেষ যে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে যে চিকিৎসা উনি গ্রহণ করেছিলেন, সেখানকার চিকিৎসকগণ মেডিকেল টিমে আছেন। বাংলাদেশে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সহ যারা কাজ করছেন, সার্বক্ষণিকভাবে ওনারা দেখছেন। আমি যতটা মনে করি, এই মেডিকেল টিম যদি মনে করেন, এই মেডিকেল বোর্ড যদি মনে করেন যে পরবর্তীতে ওনার উন্নত চিকিৎসার জন্য আবার দেশের বাইরে নিতে হবে, তাহলে অবশ্যই ওনারা সেই সিদ্ধান্ত নেবেন। এটা সম্পূর্ণ এখতিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। সর্বোপরি দেশনায়ক জনাব তারেক রহমান সহ যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটাই ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে আপনারা হয়তো শুনে থাকবেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার শারীরিক সক্ষমতাও প্রিয় নেত্রীর আছে কিনা সেটিও দেখবার এক ব্যাপার আছে। চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে সেই বিষয়গুলো নিয়েই কাজ করছে। যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই ওনাকে নেয়ার সিদ্ধান্ত ওনারা দিবেন ইনশাআল্লাহ। সো আমরা দেখতে পাচ্ছি যে উনি কিছুক্ষণ আজকের যে রিপোর্ট দিলাম, বিভিন্ন কাগজের রিপোর্ট, যে উনি ওনার ককর ছেলে শর্মিলার সাথে উনি কথা বলেছেন কিছুটা। এটাকে ডাক্তাররা কিভাবে দেখছেন যে একটু যে উনি কথা বলতে পারছেন? আপনারা তো জানেন যে ওনার কনিষ্ঠ ছেলে, যিনি ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে মৃত্যুবরণ করেছিলেন গত 2015 সালের জানুয়ারির 24 তারিখ, আমার যদি ভুল না হয়ে থাকে। জনাব আরাফাত রহমান কোকো, মরহুম আরাফাত রহমান কোকো সহধর্মিণী শারমিলা রহমান সিথি ভাবি সার্বক্ষণিকভাবে ওনার শাশুড়ি তথা আমাদের ম্যাডামের সঙ্গে আছেন, ম্যাডামের দেখভাল করছেন। ওনার প্রয়োজনে নিশ্চয়ই সন্তান তুল্য পুত্রবধূর সঙ্গে তো কথা বলেছেন, হয়তো আমি ঠিক এই বিষয়টা অতটা ক্লিয়ার না। হাসান ভাই, আপনার যেন হাসান ভাই আমাদের সাথে আছেন, যিনি প্রথম আলোর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং অনেক পুরনো আমাদের একজন সাংবাদিক এবং লেখক। হাসান ভাই, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দেখে ভালো লাগছে। অনেক প্রশ্ন
প্রথম প্রশ্ন করি বেগম জিয়ার শরীরের ব্যাপারটা নিয়ে। এটা হচ্ছে যে কিডনির ব্যাপারটা আমি কিন্তু আগে জানতাম না। কিডনি রিপ্লেসমেন্টের কখনো কথা ভাবা হয়েছে কি? তিনি ডায়ালিসিস নিয়ে থাকেন, তার কিডনি রিপ্লেসমেন্ট একটা পসিবিলিটি ছিল? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আসলে হচ্ছে কি, মেডিকেল টার্মের ব্যাপারগুলো নিয়ে আমি আসলে সবগুলো প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারবো না। আই এম সরি ফর দ্যাট কাইন্ডস অফ কোশ্চেন। আপনার কথা শুনে মনে হচ্ছে, লেটস বি ফ্র্যাঙ্ক এন্ড অনেস্ট, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনারা ধরে নিয়েছেন যে একমাত্র আল্লাহই ইন্টারভিন করতে পারেন, হেদায়েত করতে পারেন, আদারওয়াইজ আমরা রাস্তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সব নেতাই শুধু ম্যাডামের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে। এখন না, আর প্রশ্ন হচ্ছে যে ধরা যাক আমরা বেগম জিয়াকে হারালাম, সবাই যে কেউ চলে যেতে পারে, তারপরে যে রাজনৈতিক প্রতিক্রিয়া হবে তার জন্য আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? কোন রাজনৈতিক, সেই বিষয়ে আমরা এটা তো দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা তো একান্তই রাজনৈতিক ভাবে নেওয়ার ব্যাপার। আর এটা আমি মনে করি না যে আমার দল এখনই এটা ভাবছেন। এটা কি বাস্তবসম্মত নয়? আপনার একটা বড় দল, রাজনৈতিক, আগামী 1 মাস 2 মাস পরে নির্বাচন, দল গঠন কথা ভাবছেন আপনারা? সময় সবকিছু বলে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি মনে করি আপনাদের কোনো অ্যাডভান্স প্ল্যানিং নেই, কোন রকমের মানে দ্বিতীয় কোনো ভাবনা নেই? আমি দলের কোন নীতি নির্ধারক পর্যায়ে কেউ নন। ঠিক আছে, তো এবার তাহলে আমরা একটু কথা বলি তারেক রহমানকে নিয়ে। তাহের, আপনার আপত্তি না থাকলে? না, আমার আপত্তি নেই, বাট উনি, আমার মনে হয় যে উনি আগেই বলেছেন যে উনি মানে বেগম জিয়ার যেহেতু প্রেস কোঅর্ডিনেটর, এর বাইরে ওনার তেমন কোনো কথা কমেন্ট করে। বাট আমরা জিজ্ঞেস করতে পারি ইন জেনারেল যে তারেক সাহেব কবে ফিরতে পারেন, কোনো সম্ভাবনা আছে কিনা ফিরার? আপাতত না, আমার সেই প্রশ্ন নয়। আমরা এর আগে এই টিভিতেই আমরা শুনেছি তারেক রহমান শর্ত দিয়েছেন, টাইম টিভিতেই আমরা রিপোর্ট শুনেছি, তিনি অতিরিক্ত নিরাপদ গাড়ি চেয়েছেন, তিনি ব্যক্তিগত প্রতিরক্ষা কর্মী দল চেয়েছেন। এ সম্বন্ধে কি আপনারা কনফার্ম করতে পারেন? আপনি কি অবস্থা সেগুলির? দেখুন, আই এম নট কনসার্ন অ্যাবাউট আচ্ছা দ্যাট ম্যাটার অলসো। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে কথাটা তাহের বললেন সে প্রশ্নটা আমি রিপিট করি। তারেক রহমান বলেছেন তিনি এই মুহূর্তে বলতে পারছেন না তিনি কেন আসতে পারছেন না। তিনি এটা খুব সেন্সিটিভ একটি কথাবার্তা বলেছেন। আমরা তো দেশের মানুষ, নাগরিক, আমাদের তো জানার অধিকার আছে আমাদের। ধরা যাক তিনি আমাদের পরবর্তী, আপনি দেশনায়ক বললেন, পরবর্তী প্রধানমন্ত্রী, আমরা কি জানবো না তার কি what exactly is happening with him? এটা তো আমাদের বেসিক রাইট একটা, এবং আপনার দল হিসেবে আমাদেরকে জানাতে আপনারা তো বাধ্য। এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। এত বড় একটা দলের প্রধান দেশের বাইরে রয়ে যাচ্ছেন, দল চলছে কি করে, দল চলবে কি করে, এবং আপনারা কি করে এক্সপেক্ট করেন যে আপনারা সরকার গঠন করবেন? সুন্দর কথা বলেছেন। আমি আসলে সে পর্যায়ে কেউ না। আমি তারপরও আপনার প্রাসঙ্গিকতা নিয়ে একটু কথা বলি, যদি অনুমতি দেন আর কি। অবশ্যই। 2008 সালের ষড়যন্ত্রমূলক নির্বাচন ছিল, জানেন তো সেটা? অবশ্যই। 2008-এর যে নির্বাচন, 1/11 পরবর্তীতে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, থাকবার কথা। You are more aged than me, I think. Absolutely. Anyway, এই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, চলছে। আমি যদি আরো পিছনে যাই, এই ষড়যন্ত্রের মূল কিন্তু অনেক দূর থেকে এসছে, এটা চলমান। কিন্তু আপনি যে হতাশা ব্যক্ত করেছেন, আমি দলের একজন ছোট্ট সমর্থক বা কর্মী হিসেবে আমি দাবি করে বলি, আমরা তো নিরাশ বা হতাশ নই। এই কারণে যে দল কিন্তু দ্বিধাবিভক্ত না। আপনি এই ছোট্ট সময়টা দেখেন, এটাকে আমি ছোট্ট সময় আখ্যায়িত করব। বাংলাদেশ
বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত যেসব ষড়যন্ত্রগুলো ছিল, যেসব ষড়যন্ত্রের মূলে যারা ছিলেন বা যা যা ছিল বা আছে, তারা কিন্তু থেমে নেই কেউ। কিন্তু আপনি দেখেন 2008 সালের ষড়যন্ত্রমূলক এই নির্বাচনের পরেও বাংলাদেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দলটিকে কেউ দ্বিধা বিভক্ত বা দ্বিখণ্ডিত করতে পারেননি। সুতরাং এখনো পারবেন না, আল্লাহ চাহে তো ভবিষ্যতে পারবেন না ইনশাল্লাহ। পরিচালনার কথা বলছেন, আমি শেষ করি। আমি দেশনায়ক বলেছি, নিশ্চয়ই উনি দেশনায়ক, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। শুধু বাংলাদেশেই নেতৃত্ব দিচ্ছেন বলে আমি মনে করি না। আমার বিশ্বাস ইতিমধ্যে উনি বিশ্ব নেতৃত্ব পাওয়ার, বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। বিগত কয়েক মাস আগে, বেশি দূর আগের কথা না, বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার উনি দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেটি আপনার আপনার যদি আমার ভুল না হয়ে থাকে, তা আপনি নিশ্চয়ই পুরো সাক্ষাৎকারটা দেখেছেন। একজন সচেতন মানুষ হিসেবে বাংলাদেশকে নিয়ে যেভাবে আপনি ভাবছেন, নিশ্চয়ই এটা দেখার কথা আর কি। সেখানে ওনার সবকিছু স্পষ্ট করা আছে। নেতৃত্বে, দলে, ভিতরে এবং বাইরে কোনো খুঁত নেই, চলছে। আল্লাহ রহমতে ইনশাল্লাহ চলবে এভাবে, আরো দ্বিগুণ তিনগুণ বেগে চলবে, আমরা আশাবাদী। আপনি আমাকে আরো কনফিউজ করে দিলেন সরকার গঠনের বিষয়টা। আমি একবারই বলেছি, আসলে আমি ওই পর্যায়ের সিদ্ধান্ত ওই তর্কে যাব না আমরা, কিন্তু আপনি একটা কথা বলেছেন, আপনি একটা কথা, আমার পরম প্রত্যাশা এবং খুব দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলে নিশ্চয়ই আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। গুড। আপনি একটা কথা, আমি সত্যি বলি, ওরা কথা বলছি, ফ্র্যাঙ্কলি কথা বলছি, একটু কনফিউজ হয়ে পড়লাম। আপনি বললেন যে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। কি ষড়যন্ত্র, কারা করছে জানার অধিকার আমাদের আছে। আপনি জানেন এবং আপনি জানাচ্ছেন না। আমরা জানতে চাই কে ষড়যন্ত্র করছে এবং খোলে কেন ষড়যন্ত্র প্রকাশ করা হচ্ছে। আমি শুধু জনাব তারেক রহমানের বিরুদ্ধের কথা বলিনি, আমি গোটা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধের কথা বলেছি। অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো একটু স্টাডি করে বসলে আমি কথা বলতে পারবো আপনার সঙ্গে নিঃসন্দেহে। আমাদের একদম সারসংক্ষেপটা বলুন, এক্স্যাক্টলি কে ষড়যন্ত্র করছে, কি ষড়যন্ত্র করছে। আমি আরো সহজ করে যদি দিদার ভাই, আপনারা যদি আরো সহজ করে, আমি জানতে চাই যে এখন তো আওয়ামী লীগ দেশে নেই, এখন আছে যারা, আপনারা যারা আছেন তারা সবই অংশীজন বলা যায়। আপনারা আছেন, জামাত আছে, এনসিপি আছে বা অন্যান্য দল আছে যারা, রাইট? সো এখন ষড়যন্ত্রটা কোন দিক থেকে? এটা কি আভ্যন্তরীণ ষড়যন্ত্র না বাইরের ষড়যন্ত্র? দেশি বিদেশি ষড়যন্ত্র বলতে পারেন আপনি, এর বাইরে আমাকে আর কিছু বললেন না। আমি আজকের এই প্রেক্ষাপটে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি, এর বাইরে আমাকে ক্ষমা করবেন। আপনাকে যে জিনিসটা আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 1991-এ, রাইট? যেদিন প্রধানমন্ত্রী হলেন তিনি, ওই শপথ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। এর পরের দিন সকালে মইনুল রোডের বাসায় আমি এবং গিয়াস কামাল চৌধুরী সাহেব, আমরা প্রথম ওনার সাক্ষাৎকার এজ এ প্রাইম মিনিস্টার, ওনার প্রথম সাক্ষাৎকার ভয়েস অফ আমেরিকা দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার গ্রহণের সময় আমি নিজেও উপস্থিত ছিলাম। আই ফিল ভেরি স্যাড যে ওনাকে আমি অনেকবার 27 নম্বরে যখন উনি বসতেন, যখন এরশাদ বিরোধী মুভমেন্ট ছিল, তখন আমরা ওনাকে কভার করেছি। এরপরে দীর্ঘ সময় বিভিন্ন সময় ওনার সাথে, তখন এত প্রটোকলও ছিল না, আমরা যখন ওনাকে কভার করেছি। বাট আমরা দোয়া করি যেন ওনার সুস্থতা আল্লাহ তাআলা দান করেন। বাট আরেকটা প্রশ্ন করি যে বাংলাদেশের ওনার যে অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা যা দেখেছি, মানুষের মধ্যে যে উদ্বেগ, আরেকটা হচ্ছে তার প্রতি ভালোবাসা, তার প্রতি রেসপেক্ট, যেটা এর আগে আমি খুব কমই দেখেছি আমার জীবদ্দশায়। এবং আমি দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন দল, বিশেষ করে আপনার বাংলাদেশে যারা আছে এখন, যেমন এনসিপি সহ সব দলের লোকের মধ্যে, সবার মধ্যেই উদ্বেগ বিরাজ করছে। এই যে ওনার প্রতি যে মানুষের ভালোবাসা, ওনার প্রতি যে মানুষের রেসপেক্ট, এই ভবিষ্যৎ পলিটিক্যাল যে স্পেকট্রাম, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন?
চমৎকার। এটি এটি ওনার অর্জন। আমি 2008 থেকে, উনি জেল থেকে 2007 জেল থেকে বের হওয়ার পর থেকে ওনার সঙ্গে অ্যাটাচমেন্টে কাজ শুরু করি প্রেস উইং এ। আমি ওনাকে কখনো দেখিনি অধ্যত্ত কোনো আচরণ করতে। এটি একটি বিষয়। কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কারো প্রতি ছুটতে, এটি আরেকটি বিশাল ব্যাপার। ওনার চাওয়া, ওনার মানে বিগত দিনের ফিলাসে দিনগুলো থেকে উনি ওনার পারিবারিক ঐতিহ্য, সামাজিক ঐতিহ্য এবং রাজনৈতিক ঐতিহ্য সব আপনারা একটু মিলিয়ে দেখুন, সবই ওনার অর্জন। কেউ নিখুঁত এই অর্জনে হাত দেওয়ার কারো সাথে নেই। সব আপনি খেয়াল করে থাকবেন, আমাদের বাংলাদেশের গতকাল শনিবারে আর কি এভারকেয়ার হসপিটালের সামনে একাধিক ব্যক্তি গেছেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন হলে যদি ম্যাচ করে তার সেসব অঙ্গ দিয়ে দিবেন, ম্যাডামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতা বা নেত্রী এমনটা অর্জন করতে পেরেছেন বলে আমি জানি না। যদিও যে পুরো নেশন মনে হচ্ছে যে ওনার অসুস্থতাকে কেন্দ্র করে ইউনাইটেড একেবারে পেছনে দাঁড়িয়েছে ওনার, এবং দিস ইজ যেটা আপনি বললেন যে উনি কখনো কারোর সাথে বিদ্বেষমূলক আচরণ করতেন না, কখনো কোনো খারাপ কথা বলতেন না, যেটা বাংলাদেশের পলিটিক্সে কাইন্ড অফ রেয়ার এক্সাম্পল। সো আপনারা এই যে জাতীয় যে ঐক্যের যে ব্যাপারটি উনি ওনার আচরণ, ওনার বক্তব্য, ওনার লিডারশিপের মাধ্যমে উনি ক্রিয়েট করতে পেরেছেন, এবং যেটা বাংলাদেশে আসলেই এক ধরনের বিরল ঘটনা। এটাকে ইন ফিউচার আমরা যেখানে বাংলাদেশে বিভেদ, বিভক্তি, মারামারি, হানাহানি এইসব দেখি, ইন ফিউচার আপনারা এটাকে কিভাবে ফলো করবেন? অবশ্যই সেটি ফলো করবার কৌশল আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে দিয়ে গেছেন, বেগম জিয়া ফর দ্য হোল নেশন যেভাবে করেছেন, ওনাকে জেল দেওয়া হয়েছে এবং ওনাকে সর্বশেষ ওনাকে বিদেশে চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী উনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যেমন ওনার কি পেট পচে গেছে, এইরকম অনেক কথাবার্তা বলেছেন। সো এর পরিপ্রেক্ষিতে ওনার শারীরিক এই অবস্থার জন্য আপনারা কি বিগত সরকারের প্রধানকে দায়ী করেন? দেখুন, এটি তো একদম সিভিক সেন্সের বিষয়। জেলখানায় প্রতিহিংসা পরায়ণ হয়ে তো ওনাকে জেলে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আপনি দেখেন কি মামলা হয়েছিল। টাকার, সে টাকা কি উনি খরচ করেছেন ব্যক্তিগতভাবে? মামলাটা কি ছিল? এটার কোন মেরিট আছে বা ছিল? তারপর যা যা ঘটেছে, বেগম জিয়া কি দেশের মায়া ত্যাগ করে এত বড় বড় অফার পাওয়ার পরও দেশ ত্যাগ করেছিলেন? 2008-এর কথা বলেন, 11-র সময় অনেকভাবেই তো ওনাকে প্রলোভন দেখানো হয়েছিল। সে প্রলোভনে কি উনি সাড়া দিয়েছিলেন? দেননি। দীর্ঘ নির্যাতন, নিপীড়ন সহ্য করে উনি দেশে ছিলেন না? জি, দেশে আছেন। এটা আল্লাহর তরফ থেকেই তো একটা প্রতিদান পেয়েছেন, যেভাবে যারা করেছেন পাচ্ছেন। এখন একজন পরিবারের মেম্বারকেও তো বলে যেতে পারেন নাই। বেগম জিয়া তো সে পর্যায়ে না।
ওনার প্রথম এবং শেষ ঠিকানাই বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই। টিট ফর ট্রেড যেটা আছে, এটা কারা করে? প্রতিহিংসা পরায়ণ যারা, তারা করেন। আল্লাহর তরফ থেকেই হবে। জাস্ট ওয়েট এন্ড সি, আপনারাই দেখবেন। আপনারাও তো বিবেকবান মানুষ, আপনাদেরও তো বিবেক বুদ্ধি আছে। দেখুন কি হচ্ছে, কি হবে। থ্যাংক ইউ। কুকুরের Thank you so কাজ much. কুকুরে Thank you, করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের স্বভাব পায়? বেগম জিয়ার পারিবারিক ঐতিহ্য আছে। এই পারিবারিক ঐতিহ্য ধারণ করা, লালন করা মানুষগুলোর সমন্বয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ঐতিহ্য লালন ধারণ পালন করে যারা, সুতরাং এই দলে প্রতিহিংসা পরায়ণ কেউ নাই, ইনশাল্লাহ থাকবেও না। আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমি তো বলেছি আপনাকে যে বিবিসির যে দীর্ঘ সাক্ষাৎকার আপনারা দেখেছেন, আপনাকে ওনার মধ্যে একটুও প্রতিশোধ নেয়ার মতো কোনো ভাব, আবেগ, অনুভূতি প্রকাশ পেয়েছে এরকম কিছু দেখেছেন? দেখেননি। 5th of August 2024 একটু পিছনে গেলে আপনারা পাবেন উনি দুটো ভিডিও ক্লিপস জাতির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। একটা 6 মিনিট কয়েক সেকেন্ড হবে, পরবর্তীতে 2 মিনিট কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপস। আপনারা একটু পিছনে ফিরে দেখুন তো, ওইটাতে ওনার কোনো উদ্ধত্ত ছিল কিনা, প্রতিহিংসার লেশ মাত্র ছিল কিনা? আপনারা এটুক নিশ্চিত থাকতে পারেন যে তারেক রহমানের মধ্যেও প্রতিহিংসা কাজ করবে না। উনি মেধা রাজনীতি করেন এবং মেধাবীদের নিয়েই গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো তাদের নিয়েই কাজ করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শামসুদ্দিন দিদার। এই সকালবেলা আপনাকে কষ্ট দেওয়া হয়েছে এবং আমরা আমাদের নর্থ আমেরিকার সমস্ত ভিউয়ারদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আপনাদেরকেও ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আবারও ম্যাডামের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশ এবং বিশ্ববাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চাই ম্যাডামের জন্য। ম্যাডাম যাতে অচিরেই আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থতা লাভ করে ফিরে আসতে পারেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আমরা প্রার্থনা করছি তিনি যেন সুস্থ হয়ে যান এবং দেশ এবং জাতির খেদমতে তিনি তার যে প্রয়াস, তার যে মেধা, তার যে অভিজ্ঞতা, এটাকে আপনার বিনিয়োগ করতে পারেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হাসান ফেরদৌস, যাই আপনার কাছে। জনাব হাসান ফেরদৌস, আপনি তো শুনলেন ওনার বক্তব্য এবং আজকে জানেন যে আমেরিকাতে অনেক ঘটনা ঘটেছে। ট্রাম্প সাহেব বিশেষ করে ইমিগ্রেশনের ব্যাপারে গতকালকে যা করেছেন তাতে সবার মধ্যে এক ধরনের ভীতি বিরাজ করছে যে থার্ড ওয়ার্ল্ডকে তিনি কোনো ইমিগ্রেশন সুবিধা দেবেন না এবং থার্ড ওয়ার্ল্ডের কোনো ডেফিনেশনও কেউ এখন জানেন না। ইটস ভেরি কনফিউজিং। হোয়াট ডু ইউ থিঙ্ক, হু ইজ থার্ড ওয়ার্ল্ড? তার আগে আমরা কি এই তিনটির কথা বলবো একটু, না এর পরে কথা বলবো? জি, এটা কথা বলতে পারেন আপনি, ইফ ইউ ওয়ান্ট দেন হোয়াটএভার ইউ লাইক। আজকে ওপেন ফর ইউ। আপনি 3 দিন আসেন নাই, এই 3 দিনের পাওনা আপনার কাছে। আমি অনেস্টলি বলি, দিদার সাহেবের বক্তব্য শোনার পরে আমি আরো কনফিউজ হয়ে পড়েছি। দিদার সাহেব আছেন, শুনতে পাচ্ছেন উনি? জি হ্যাঁ, উনি শুনুক, ভালো কথা। এই অর্থে কনফিউজ হয়ে পড়েছি আমি যে রাজনীতি তো একটা বাস্তবতা নিয়ে কাজ করা। হ্যাঁ, আগামীকালের বাস্তবতা আমরা আজকে যদি না অ্যান্টিসিপেট করতে পারি, কি করে পলিটিক্স করব? কিভাবে আমি কঠিন রাজনীতি করব? স্পষ্টতই বিএনপির মধ্যে এমন কোনো পরিকল্পনা নেই যদি আগামীকাল, পরশু, 2 দিন পরে বেগম জিয়া আমাদের মধ্যে না থাকেন। কঠোর শোনাচ্ছে, নিষ্ঠুর শোনাচ্ছে, কিন্তু এটা বাস্তবতা। আমি মনে করি দল হিসেবে, সংগঠন হিসেবে তার দায়িত্ব হচ্ছে একটি প্রক্রিয়া আমাদের সামনে হাজির করা, অ্যাসিওর করা আমাদেরকে যে না,
তিনি না থাকলেও বিকল্প আছে, বিকল্প নেতৃত্ব। তার চেয়ে বড় কনফিউজিং হচ্ছে তারেক রহমান, তিনি কেন আসছেন না? দলের সবাই দেশে আছেন, তার ভয়, নেতা তো ভয়কেই ফেস করে, নেতাকে ভয় থেকে পালিয়ে থাকে নাকি? তিনি বলছেন অনিশ্চয়তার কথা, ষড়যন্ত্রের কথা বলছেন। বড় নেতা, ভালো নেতা, বুদ্ধিমান নেতা, বাস্তব বুদ্ধিসম্পন্ন নেতা মাস্ট ফেস দ্য রিয়ালিটি, মাস্ট ফেস দ্য চ্যালেঞ্জ। তিনি অনলাইনে প্রধানমন্ত্রী হবেন? আমার তাই মনে হচ্ছে। তিনি অনলাইনে দল চালাচ্ছেন, অনলাইনে প্রধানমন্ত্রী হবেন। ইট জাস্ট মেক্স নো সেন্স। যদি তিনি আমাদের দেশের পরবর্তী দেশনায়ক হতে চান, তাকে আমাদের সাথে মাঠে, মাটিতে, ঘাটে বসে পরিশ্রম করতে হবে, বুলেটের মুখোমুখি হতে হবে, মৃত্যুর মুখোমুখি হতে হবে। তার মা সেটা করেননি, করেছেন তো। তার বাবা সেটা করেননি, করেছেন তো। করেছেন বলি তারা বড় নেতা। তারেক রহমান কিন্তু বড় নেতা হতে হয়, তাকেও এই বাস্তব সত্যতার সম্মুখীন হতে হবে। আমি খুবই কনফিউজিং, খুব ওয়ারিড এই কারণে যে এর ফলে দলের মধ্যে কিন্তু বিভক্তি অনিবার্য। যে দলের নেতা অনুপস্থিত, তার অনুপস্থিতিতে বিভক্তি, বিকল্প নেতৃত্ব, প্রতিদ্বন্দ্বিতা বাড়বেই। বিএনপি স্পষ্ট করে প্রকাশ করেননি, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই এই ব্যাপারটা নিয়ে নানা রকমের উদ্বেগ, অসন্তোষ, উষ্মা দেখা দিয়েছে। বিশেষ করে যেভাবে, যে প্রক্রিয়ায় দলীয় প্রার্থীদের নির্বাচন করা হলো লং ডিস্টেন্সে, তা নিয়েও সরাসরি আমরা শুনেছি, আমরা ক্ষোভ আছে। আমি মনে করি দেশের স্বার্থে, দলের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে তারেক রহমানের ফিরে আসা উচিত, এই জেনে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। হি মাস্ট কাম ডাউন অ্যান্ড ফেস ইট। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। যাই হোক, আমি আপনার কথা যাই এবার। হ্যাঁ, ঠিক আছে, আপনার অন্য প্রসঙ্গে আসি। জি, মূল প্রসঙ্গে আসি। আমি তাহের একটা কথা সত্যি করে বলি আপনাদেরকে, আমি খুবই উদ্বিগ্ন। এতটা উদ্বিগ্ন ইমিগ্রেশন প্রশ্নে আগে কখনো হইনি আমরা। কারণ যেই সিদ্ধান্তগুলির কথা ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন, তা একবার সুইপিং পরিবর্তন। আপনি একটু আগে বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন থার্ড ওয়ার্ল্ড থেকে পজ করা হচ্ছে পার্মানেন্টলি। এটা মেক্স নো সেন্স। পজ মানে সাময়িক বিরতি, উনি বলছেন পার্মানেন্টলি পজ করা হচ্ছে, সকল ইমিগ্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। 19টি দেশ থেকে আগে ঘোষণা করা হয়েছিল, আবার রিট্রিট করা হয়েছে। কেমন? একটি মাত্র ছেলে, আফগানিস্তানের একটি ছেলের জন্য, লক্ষ্য করে দেখুন, সকল অভিবাসী বিপদগ্রস্ত হলো। এটি বাস্তবতা। এর পেছনের যে ব্যাপারটা, সেটা একটু মাথা রাখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে এই ট্রাম্প প্রশাসন শুরু থেকে কিন্তু এই অভিবাসন প্রক্রিয়াটাকে স্ট্রিমলাইন করার প্রক্রিয়ার মধ্যে আছে। কিভাবে আপনি দেখেছেন, আমি এই প্রোগ্রামে বলেছি, আমি আমেরিকা আর আমাদের চায় না। গতকাল নিউ ইয়র্ক টাইমস খুব ভালো রিপোর্ট করেছে, একটা স্টিফেন মিলারকে কোট করে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় এমবেসিগুলিকে নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন থেকে বলা হচ্ছে ইউরোপকে, ধরা যাক লন্ডনে বা নেদারল্যান্ডসে, বলা হচ্ছে যে তোমরা বলো ওই দেশের সরকারকে যাতে করে থার্ড ওয়ার্ল্ড থেকে বেশি করে ইমিগ্রেন্ট না আসে। মানে ইউরোপীয় ইমিগ্রেশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য নির্দেশ যাচ্ছে ওয়াশিংটন থেকে। এবং কি বলা হচ্ছে, স্টিফেন মিলার কি বলছেন, যে আমরা পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন বিল্ড করতে পারবো না এদেরকে দিয়ে। আমি তাকে সরাসরি কোট করছি, উনি বলছেন উই ক্যান রিবিল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন or even the United States by letting millions of unvetted illegal immigrants. পশ্চিমা সভ্যতার কি জিনিস এটা বুঝতে হবে। এই প্রশাসন পশ্চিমা সভ্যতা বলতে বোঝায় তিনটি জিনিস। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলি। এক, শ্বেতকায় হতে হবে, ইউ হ্যাভ টু বি হোয়াইট পারসন। আপনাকে খ্রিস্টান হতে হবে, ইউ হ্যাভ টু বি খ্রিস্টান। এবং আপনাকে কনজারভেটিভ বা রক্ষণশীল হতে হবে, হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। আপনারা জানেন এদেশে বাইডেন আমলে বছরে 1.25 লক্ষ উদ্বাস্তুর অনুমতি ছিল আসবার, সে নাম্বারটা কমিয়ে আনা হয়েছে 7,500-তে। এবং আরো কি বলা হয়েছে, প্রায়োরিটি কারা পাবে? দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়রা, তারা এই প্রশাসনের বক্তব্য অনুসারে জেনোসাইডের মুখোমুখি। দক্ষিণ আফ্রিকায় শ্বেতকায়রা জেনোসাইডের মুখোমুখি, আপনারা ভাবুন। এবং পশ্চিম ইউরোপে
দক্ষিণপন্থী শ্বেতকায়রা যারা তার দেশের সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছে, প্রতিবাদের মুখোমুখি হয়েছে, প্রতিরোধের মুখোমুখি, তাদেরকে। এই হলো বাস্তবতা। এই অবস্থায় আমার একটা অনুরোধ সবার কাছে, যে এখন কিন্তু বিপ্লব করার সময় নয়। যদি আপনি থার্ড ওয়ার্ল্ড থেকে আসার ইমিগ্রেন্ট হয়ে থাকেন, যদি আপনি আন্ডার প্রসেস থাকেন, আমি অনুরোধ করব প্লিজ এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না যার ফলে আপনি এবং আপনার সম্প্রদায়, আপনার কমিউনিটি বিপদগ্রস্ত হয়। দেখেন, একটি মাত্র ছেলে, 29 বছরের একটি আফগান ছেলে, সে প্রবাবলি অসুস্থ, পিটিএইচডিতে ভুগছে। তার অ্যাকশনের কারণে শুধু আফগানরাই নয়, কিন্তু আমরা সবাই একটা প্রচন্ড রকম বিপর্যয়ের মুখোমুখি হলাম। এবং এই অবস্থায় সবার কাছে অনুরোধ, এক, কোনোভাবেই কোনো রকম ভাবেই ভায়োলেন্সকে প্রমোট করবেন না, সাপোর্ট করবেন না, তার পক্ষে বলবেন না। লক্ষ্য রাখুন আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশী কি বলছে, লক্ষ্য রাখুন যাতে করে তার কেউই ভায়োলেন্সের দিকে এগিয়ে না যায়। আর কথা বলে শেষ করি আমি, যে চাই বা না চাই, অ্যাটলিস্ট আমার জেনারেশন, আমার ছেলেমেয়েরা হয়তো এটা মানবে না, আমার সঙ্গে একমত হবে না, তা হচ্ছে এই যে আমরা কিন্তু দেশে এখনো অতিথি, আমরা এখনো অন্যের আতিথ্যে আছি, করুণাতে আছি। খারাপ শোনাচ্ছে কথাটা, কিন্তু কথাটা বাস্তব। কিন্তু এদেশে আমি একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, ফলে আমার জন্য খুব জরুরি হচ্ছে, যদি আমি থাকতে চাই দেশে, চলে যেতে চান অন্য কথা, যদি আপনি থাকতে চান এই দেশে, আপনাকে এই দেশকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের জন্য প্রয়োজনীয়। কি বলেছে ওরা, ইন্টারেস্টিং বলেছে যে এমনকি যারা নাগরিক, তাদের কার্যকলাপ আমাদের স্বার্থ বিরোধী কিনা, এক্সাক্ট এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, তাদের কার্যকলাপ আমাদের স্বার্থ বিরোধী কিনা তাও পর্যবেক্ষণ করা হবে। এর মানেটা কি? ধরো যে আপনি আমেরিকান সিটিজেন, আপনার কথায় বা কাজে যদি মনে হয় যে আপনি আমেরিকান ভ্যালুসকে প্রমোট করছেন না, আর আমেরিকান ভ্যালুস কথাটা খুবই অ্যাবস্ট্রাক্ট, এটা যে কোনো কিছু বলা যেতে পারে, আপনি কিন্তু এদের আক্রমণের শিকার হতে পারেন। সে কারণে প্লিজ যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকে অনুরোধ করব, এই কথা অ্যাটলিস্ট এই মুহূর্তে, এই সময় যখন এই সংকটের মুখে, সংকট তো বটেই, একটি আফগান ছেলে খোলা রাস্তায় দাঁড়িয়ে দুজন মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে গুলি করেছে, একজন মারাও গেছে, কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনার রাগ থাকতে পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কোনোভাবেই আপনি বন্দুক তুলে নিতে পারেন না, কোনোভাবে পারেন না আপনি, এবং এটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আমাদের প্রথম কাজ হবে কন্ডেম করা, আসুন কন্ডেম করি। দ্বিতীয় কাজ হবে আমাদের মধ্যে যদি কারোর মধ্যে ভাবনা থেকে থাকে কোনো ভায়োলেন্সের, তাকে ডিসকারেজ করা, কেমন? এবং থার্ড যেটা বললাম, আমাদেরকে প্রোডাক্টিভ ইমিগ্রেন্ট নিজেদের প্রমাণ করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যে জিনিসটা বললেন, এটা একটা ব্যাক টার্ম, যে আমাদের ভ্যালুজ, রাইট? আমাদের ভ্যালুজটা এখন এটা সংজ্ঞায়িত করবে কি? আমাদের ভ্যালুজ মানে কি? আমি আপনাকে একটু বললাম তো, আমাদের ভ্যালুজ তিনটা। একটা হচ্ছে শ্বেতগায় হতে হবে, একটা হচ্ছে খ্রিস্টান হতে হবে, একটা হবে কনজারভেটিভ হতে হবে, এই তিনটা। ধরো যাক আপনি এলজিবিটিকিউ প্রমোট করেন, এটা আমেরিকান ভ্যালুজ নয়, কেমন? একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আরো এক্সাম্পল আপনি আনতে পারেন অনায়াসে। অনেকে সারিয়া আইনের কথা বলছে, ধর্মীয় ইসলামী ধর্মীয় কথা বলছে, গাজার কথা বলা হচ্ছে, এসবই আমেরিকান মূল্যবোধের, আমেরিকান রাজনৈতিক মূল্যবোধের পরিপন্থী। এবং এটাকে নিয়ে যদি আমি রাস্তায় নামি, আপনাকে টার্গেট করা হতে পারে। বলে all I'm suggesting, be extremely careful now. At least এই মুহূর্তে অন্তপক্ষে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত প্লিজ বি এক্সট্রিমলি কেয়ারফুল। হোয়াট অ্যাবাউট দি আগামী বছরের নির্বাচনে যদি কংগ্রেস যদি চেঞ্জ হয়ে যায়, দেন ডু ইউ থিংক ইটস গোনা বি দেয়ার উইল বি চেঞ্জ? তাহের এইটা আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, আপনি উল্লেখ করলেন। এই মুহূর্তে এই কঠিন ইমিগ্রেশন বিষয়ে কঠিন অবস্থান গ্রহণের একটা রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। প্রেক্ষাপটটা কি? এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। আপনারা জানেন তার অ্যাপ্রুভাল এই মুহূর্তে মাত্র 36-37, বড় জোর 38%। মানে আমেরিকার 62% মানুষ তার নীতিকে অপছন্দ করছে। 76% মানুষ বলছে যে অর্থনীতি এই মুহূর্তে দেশে আছে, ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি, তা আমাদের সাহায্য করছে না, আমাদেরকে তা হেল্প করছে না।
এবং আপনারাও দেখেছেন যে পরপর কয়েকটি নির্বাচনে, আগামী মঙ্গলবার একটা নির্বাচন আছে টেনেসিতে, ইন্টারেস্টিং, সেটা ফলাফল দেখবো আমরা। সেটা কি, যে ক্ষমতাসীন দল রিপাবলিকান ট্রাম্পপন্থীরা পর্যুদস্ত হচ্ছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রয়োজন, রিপাবলিকান জন্য প্রয়োজন একটা ইস্যু, যে ইস্যুটা আমেরিকান সেতুকায়দের, রক্ষণশীলদের, ট্রাম্পপন্থীদের র্যালি করবে, ঐক্যবদ্ধ করবে। And nothing is more powerful than the issue of immigration. রাইট, রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহাব ভাই, আপনার কাছে যাই একটু, যে আপনি তো শুনতে পাচ্ছেন যে যা হচ্ছে, যে বিগ বিউটিফুল বিলস অ্যান্ড দেন মিলিয়ন্স অফ পিপল আর গেটিং আউট ফ্রম দেয়ার আপনার ইন্স্যুরেন্স বেনিফিট অ্যান্ড অল দিস স্টাফ, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন এই যে আপনারা যারা মেডিসিন বিক্রি করেন বা আপনারা যারা ফার্মেসি আছে, এই বিজনেস অ্যান্ড দেন ইমিগ্রেন্ট কমিউনিটি, আপনি জানেন যে সে অ্যাবাউট, আজকে যেটা বলা হচ্ছে যে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে যারা আনডকুমেন্টেড বা অবৈধ যাদেরকে বলা হচ্ছে, তারা যেটা বলছেন, এই ইলিগেল, যে এখন ইলিগেল শব্দটা ইউজ করা হচ্ছে, যে এদের ইন্স্যুরেন্স হবে না, তাদের আপনার অন্যান্য কোনো সুবিধা তারা নিতে পারবে না। এই অবস্থায় হাউ দে ক্যান গেট দ্য বেনিফিট, হোয়াট ইজ ইউর সাজেশন? আসসালামু আলাইকুম। আপনার যে নতুন, যে এতদিন আমরা গত অনেক বছর ধরে আমরা দেখছি, লিগাল হোক ইলিগাল হোক, তাদের যদি ইনকাম কম থাকতো, তারা এসিআই অর্থাৎ বিভিন্নভাবে ইন্স্যুরেন্স নিতে পারতো। আর একটা ল ছিল আমেরিকাতে, নো ম্যাটার অফ হোয়াট, তারা যদি হসপিটালে কোনো ইমার্জেন্সি যায়, দি হসপিটাল ক্যানট রিফিউজ এনি ট্রিটমেন্ট। ওই মুহূর্তে যদি ওপেন হার্ট সার্জারিও লাগে, তার ওই মুহূর্তে তার স্টেন বসাইতে হয়, ওই পার্টিকুলার ইমার্জেন্সিতে তাকে সার্ভিস দিতে হবে। এটা কিন্তু আমেরিকার একটা ল আছে, সব হসপিটালেই লেখা আছে। কিন্তু এই নতুন যে এই অ্যাডমিনিস্ট্রেশন এই লগুলো চেঞ্জ করতে চাচ্ছে। এখন আলটিমেটলি যেটা তারা বলতেছে, এখনো বলতেছে যে এখন যে ইন্স্যুরেন্স, তারাও কমপ্লেন করতেছে, এই যে ভর্তুকি যেটা দিচ্ছে, এই ভর্তুকিতে পেশেন্ট, যে কাস্টমার যারা, পেশেন্ট ইজ নট গেটিং বেনিফিটেড, ইট ইনডাইরেক্টলি গেটিং বেনিফিটেড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা যেটা বলি পিবিএম, আপনার মেট্রোপলিটন বলেন, হেলথ ফার্স্ট বলেন, ওয়েল কেয়ার, হিউম্যানা, দে আর গেটিং বেনিফিটেড as because they are getting some lump sum money from the federal government and state থেকে। ওই অনুযায়ী তারা, আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ইনকাম অনুযায়ী, তারা আপনাকে ইন্স্যুরেন্সটা দিচ্ছে। ইন্স্যুরেন্সটা কিন্তু একেবারে আপনার মনে করতেছেন আপনি $20 পে করতেছেন, আসলে কিন্তু তারা স্টেট অথবা ফেডারেলকে দে আর চার্জিং দ্য রেগুলার রেট, হুইচ কুড বি $300 or $400 পার মান্থ, যেটা অ্যাজ এ কমার্শিয়ালি আমি যদি অ্যাপ্লাই করি, আই এম গোয়িং টু পে দ্য প্রিমিয়াম। তা এইটাই যে এই ভর্তুকিটা বন্ধ করে তারা চাচ্ছে আপনাকে একটা এফএসএ কার্ড। এখন অনেকে যারা বিভিন্ন কর্পোরেশনে কাজ করে, সরকারি বিশেষ করে কর্পোরেট জব, বিভিন্ন AT&T, ভেরাইজন, তাদের কিন্তু একটা এফএসএ কার্ড দেয়। এই এফএসএ কার্ডটা হলো, আপনি এফএসএ কার্ডের আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ডোনেট করলেন আপনার কোম্পানির পেরোলে, আর কোম্পানি ওইটার এগেনস্টে আর একটা অ্যামাউন্ট দিবে, এবং এই টাকাটা হলো ট্যাক্স ডিডাক্টেবল হবে বোথ কোম্পানি অ্যান্ড দ্য এমপ্লয়ারের জন্য। এই জিনিসটা তারা ভিগোরাসলি করতে চাচ্ছে, যাতে আপনাকে পয়সা দিতে হবে কিন্তু ইউ উইল গেট দ্যাট প্রেসক্রিপশন অথবা ডাক্তার দেখাবেন আপনার ওই এফএসএ কার্ডের মাধ্যমে। কিন্তু এটা আলটিমেটলি ডাক্তার তো আপনাকে একটা রেগুলার বিল করবে। আপনি যদি একটা কোনো ডাক্তারের, যে কোনো ডাক্তার আপনি যান, আপনার বন্ধুর কাছেও গেলেও সে আপনাকে ক্যাশ পেশেন্ট বলে আপনি ক্যাশ দেখাও, আপনাকে মিনিমাম $150 থেকে $200 চার্জ করবে। এখন যখন আপনার ইন্স্যুরেন্স আছে, সে যতই চার্জ করুক না কেন, তার একটা কন্ট্রাক্ট আছে, ওই কন্ট্রাক্টের উপরে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে না। এমনকি আমাদের ফার্মেসিও যখন আমরা একটা একই জিনিস যখন ইন্স্যুরেন্সে বিল করি, শুধু আমরা না, আপনি চেন যান, যে কোনো জায়গায় যান, আপনি যদি কোনো একটা ব্লাড প্রেশারের ওষুধ কিনতে যান, আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, কোপে থাকে, আপনাকে দেখা গেল আপনি 50 সেন্টস অথবা $1
দিচ্ছেন, এবং ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ওইটার জন্য $2-3 বেশি দিচ্ছে না। কিন্তু আপনি যখন এটা নিজের পকেট থেকে কিনতে যাবেন, ওই সিবিএস বলেন, অলগ্রিন দেখেন, আপনাকে দে মাইট চার্জ $30 থেকে $40 সেম জিনিসের জন্য তারা করতেছে। তো এই জিনিসটা লোকে অসুবিধা হবে। আর যাদের ইন্স্যুরেন্স নাই তাদের অবশ্যই ওই যে ডাক্তাররা দেখবে যদি আপনি, কিন্তু তারা অনেক টাকা বিল করবে আপনার। আর ফার্মেসিতে গেলে আমি যেটা বললাম, ডিপেন্ড করে আপনি কোথায় যাচ্ছেন, কোন ফার্মেসি আপনাকে সেম জিনিসের জন্য অনেক টাকা চার্জ করতে পারে, যেটা আপনি আমরা যারা জানি না, আমরা মনে করি সিবিএসে গেলে আমি সেভ করব, কিন্তু সিবিএসে কিন্তু তাকে ডাকাতের মতো চার্জ করে। রাইট। সো যাই হোক, আমার মনে হয় যে আসলে যে আমার মনে হয় সবচেয়ে একটা ক্রুশিয়াল বড় টাইম এখন পুরো ইমিগ্রেন্ট কমিউনিটি। আর আমাদের ব্যাপারে হচ্ছে কি, জানুয়ারি থেকে উনি যেটা বলতেছে 15টা ওষুধের দাম কমাবে। কিছু এর ভিতরে কিছু ইনসুলিন আছে, কিছু ডায়াবেটিসের ওষুধ আছে, কিছু রেনাল ডিজিজের ওষুধ আছে, কিছু ক্যান্সার ড্রাগ আছে। তো এইটা তো হলো দামটা কম পাবে হলো যাদের ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের মাধ্যমে যে পয়সা দেয়া হবে আর কি। কিন্তু আমার এটা অটোমেটিক্যালি কনজিউমারের জন্য হবে কিনা এখনো প্রশ্নবোধক, কারণ জানুয়ারির 1 তারিখের আগে কিন্তু আমরা বুঝবো না। আমরা হোলসেলারের কাছ থেকে নোটিশ দেখতেছি যে তুমি ইউ শুড নট বাই মোর দ্যান ইউ নিড। অর্থাৎ দেখা গেল আমি একটা ওষুধের দাম $5,000 আমি এখন কিনলাম, আমার শেলফে থেকে গেল জানুয়ারিতে, ইফ আই ডোন্ট ডিসপেন্স ইট, ওইটার দাম কমে গেল হলো ইট বিকাম লাইক $2,000। তখন আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ওই $2,000ই দিবে, নট $5,000। সো $3,000। রাইট। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাট হাসান ভাই যেটা বলছেন যে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং যে অভিবাসী সমাজ, এই সমাজ সাংঘাতিক ধরনের একটা ক্রুশিয়াল অবস্থার মধ্যে নিপতিত হয়। তার কারণ হলো কি, এতদিন আমরা দেখছি আপনার বিভিন্ন দেশ থেকে ভিজিট করতে আসে, আপনার বিভিন্ন সিটি হসপিটাল অথবা বিভিন্ন জায়গা তারা ট্রিটমেন্ট নিয়ে গেছে, তাদের বিল থাকে $100,000 $200,000, এই পয়সাগুলো তারা না দিয়েই চলে যায়। তা এখন এইগুলো অনেকটা রেস্ট্রিকশন হবে। সো আমার মনে হয় যে যেটা হাসান ভাই একটু আগে পরামর্শ দিয়েছেন যে এই সময় আমাদের সবাইকে খুব রেস্ট্রেইনড একটা মানে সিচুয়েশনে অবস্থা, আর আমরা যাতে যত আচরণ করতে হবে, কথাবার্তা, চাল চলন, বিহেভিয়ার, লেনদেন, সবকিছুর মধ্যে মনে করতে হবে যে আমরা এখানে বসে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের জন্য মারামারি না করি, এটা আমার পরামর্শ। রাইট, থ্যাংক ইউ। এটা আসলে বসে এই আমেরিকায় বসে এই পলিটিক্স করে আমরা এখানে বসে জ্যাকসনাইট বলেন, জামাইকা বলেন, অ্যাস্ট্রেলিয়া, সব জায়গায় আমরা, ব্রুকলিনে বলেন, আমরা জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি নিয়ে আমরা ঝগড়া করতেছি, এনএসপি নিয়ে মাঝে মাঝে মারামারিও করতেছি, সেজন্য পুলিশও ডাকতে হয়। এইগুলো যাতে না করি। একটু আগেই বললাম না ভ্যালুজের কথা, আমাদের আমেরিকান ভ্যালুজের সঙ্গে আমাদের ব্যাপার যে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে কিন্তু আমরা টার্গেটেড হব। রাইট। সো আমার মনে হয় যে যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য পার্টির যারা নিয়ে মারামারি করেন তাদের উচিত হলো এখন রিপাবলিকান অথবা ডেমোক্রেটিক পার্টিতে জয়েন করা, এন্ড দেন ইনভলভ হওয়া। আমি তা বলবো না আপনাকে রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি করতে হবে, কিন্তু এমন কিছু করবেন না যা আমেরিকার আইন ভঙ্গ করে, এমন কিছু করবেন না যা কিনা আমেরিকার মূলধারার এই যে মূল্যবোধগুলিকে ব্যাহত করে। আমরা তো করি, আমরা তো অবশ্যই করি এমন সব কাজ, রাস্তাঘাটে যেভাবে আমরা চেয়ার চড়াচড়ি করি, আমরা এ তো অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ কমিউনিটি আমাদের জন্য ক্ষতিকর। রাইট। সো এটা আমরা আমার মনে হয় আরো ডিটেইলস আমরা আলোচনা করব আজকে। এবং দেখেন একজন লোকের এই যে ঘটনাটা ঘটলো, একজন সম্ভবত অসুস্থ আফগানের জন্য এই লক্ষ লক্ষ অভিবাসীর বিপর্যয় নেমে আসলো। এবং আফগানিস্তান তারপরেও আমরা কারো এজেন্ট নই বলে আমাদের জন্য বিপদ আরো বেশি। এজেন্ট হওয়ার পরেও কিন্তু তাকে দেখেন আপনি, এবং সে অসুস্থ।
মানসিকভাবে সে কোয়াইট লাইকলি অসুস্থ। সে বলেছে, তার বন্ধু বান্ধব বলেছে অনেক খুন খারাপি দেখেছে, সে খুন খারাপি সে পছন্দ করে না, তার ফলে একটা চাপ নিশ্চয়ই পড়ে। আমরা জানি না আমরা আসলে কি ঘটেছে, কিন্তু ক্লিয়ারলি একজন লোকের অ্যাকশন পুরো একটা কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করলো, পুরো একটি দেশ, কমিউনিটি এবং সারা ওয়ার্ল্ডকে এফেক্ট করছে। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ড্যানিশ গভর্নমেন্ট এখন থ্যাংক অনেক ইউ কিছু সাহাব ভাই, করে আপনাকে দিচ্ছে, অনেক এটা ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। যেটা একটু আগে হাসান ফেদুর সাহেব বলেছেন যে আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সবকিছুকে আপনি নিজেই মনিটর করবেন এবং দেখবেন যে এটা যেন কোনো ধরনের কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনে আমরা না যাই। বিশেষ করে আমাদের কমিউনিটি ডোমেস্টিক ভায়োলেন্স ইজ অলসো ভেরি বিগ প্রবলেম। এই বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।